नमस्कार কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের এসসি 1 পেজ এমসিকিউ আর এসএকিউ। দেখো প্রথমের কোশ্চেনটা দেখো, বায়ু মাধ্যমে রাখা কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এটা তোমরা জানো যে সিগমা বাই এপসাইলন নট হয়। এটা দুয়ের দাগেরটা কি বলেছে, একটি সমান্তরাল পাতধারককে আহিত করে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো। এখন পাত দুটির মধ্যে দূরত্ব বাড়ালে আধান এবং বিভবের কি পরিবর্তন হবে। দেখো, যেহেতু সমান্তরাল পাতধারককে আহিত করে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার আধানটা কনস্ট্যান্ট আছে। কারণ কিউ ইকুয়াল টু আমরা সিভি জানি, আবার সি ইকুয়াল টু ধরো কত, সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট এ বাই ডি জানি। তাহলে যখনই এটাকে আহিত করে বিচ্ছিন্ন করেছে, এই যে কিউ এর মানটা এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে আধানটা ধ্রুবক হবে। এরপর দেখো, যেহেতু পাত দুটির দূরত্ব বাড়ানো হচ্ছে, তাহলে ডি এর মানটা বাড়ছে। ডি এর মান যদি বাড়ে, সি কি হবে, কমবে। তাহলে কিউটা স্থির হলো আর সি হচ্ছে কমছে। আবার দেখো, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ যদি স্থির হয়, সি যদি কমে, নিশ্চয়ই ভিটা বাড়বে। তাহলে উত্তর কোনটা হবে? দেখো অপশান ডি আছে, আধানটা অপরিবর্তিত থাকবে এবং বিভবও বাড়বে, মানে ডি এরটা। তারপরে 3 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি অসম ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর দৈর্ঘ্য বরাবর কোন রাশিটি ধ্রুবক থাকে। প্রথম অপশান তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা, ক্ষেত্র প্রাবল্য এবং অনুপ্রবাহ বেগ। দেখো অনুপ্রবাহ বেগের রাশিমালা তোমরা জানো যে ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এ নিয়ে। এইখান থেকে বুঝতেই পারছো যে এ যদি পরিবর্তন হয়, ভিডি কি হবে, পরিবর্তন হবে। কিন্তু মনে রাখবে যে প্রবাহ মাত্রাটা পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল নয়। তাই জন্য এখানে উত্তরটা কি হবে, যে প্রবাহ মাত্রা। অপশান সি দেখো আছে প্রবাহ মাত্রা। এরপরে 4এরটা দেখো কি বলেছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর, এটা তোমরা জানো, ধরো এখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র কাজ করছে বি। এই চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা চুম্বককে রাখি, ধরো এটা তার উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। দেখো তার উপর দুটো বল কাজ করবে। উত্তর মেরুর উপর কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডের দিকে, আর এটা ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে। এইভাবে কাজ করছে। কিংবা তুমি অ্যাঙ্গেল করে যদি বসাও, তখন এটা যদি নর্থ পোল হয়, এটার ডিরেকশান ধরো এইদিকে কিছুটা হয়ে যাবে, কিছুটা অ্যাঙ্গেল করে কাজ করবে এদিকে, আর এটা এইদিকে কাজ করছে। তাই জন্য লব্ধি বলটা শূন্য হচ্ছে, কিন্তু এটা টর্ক কাজ করবে। যেহেতু দ্বন্দ্ব বল কাজ করছে এর উপর, ওই জন্য টর্ক থাকবে কিন্তু কোনো বল থাকবে না। কারণ উত্তর মেরুর উপর যে বলটা, দক্ষিণ মেরুর উপর সেই বলটা কি হবে, বিপরীত এবং সমান্তরাল হয়ে যাবে। ওই জন্য নেট বলটা শূন্য বা লব্ধি বল শূন্য। তাহলে এখানে কোনটা হবে, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, অপশান বি। এরপরে 5এরটা দেখো, পরাচৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই এবং এর পরম উষ্ণতা টি হলে, এটা তোমরা জানো যে কাই ভেরিজাস 1/T হয়। তারপরে 6এরটা কি বলেছে, আই ইকুয়াল টু 5 + 10 sin 100πt। এখানে প্রবাহ মাত্রার কি হবে, দেখো এখানে এই যে মানটা, এটা কিন্তু কোনো সময়ের পদ নেই। কিন্তু এটা দেখো এসি কারেন্ট, তাহলে এর ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালু বের করে নেব। তাহলে প্রবাহ মাত্রার যে মানটা, সেটা হয়ে যাবে 5 প্লাস এটা শীর্ষ মান প্রকাশ করছে, তাহলে আরএমএস মান বের করে নিই। আইআরএমএস ইকুয়াল টু আমরা জানি I0/√2, তাহলে 10/√2। এটা ক্যালকুলেট করলে দেখবে
12.07। এটা ক্যালকুলেট করে দেখবে যে 10/√2 ভ্যালুটা 7.07, এটা ক্যালকুলেট করলে 12.07 হয়ে যাচ্ছে। তাহলে অপশান সি। এরপরে 6এরটা কি বলেছে দেখো, যে সরি 7এরটা, কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হলে তবে তার সাবেশাঙ্ক কত হবে। দেখো তোমরা সাবেশাঙ্কের রাশিমালা জানো যে L = μ0 n² a/L। যেহেতু পাক সংখ্যা 3 গুণ করেছে তাহলে সাবেশাঙ্ক নিশ্চয়ই 9 গুণ হবে, স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে, অপশান সি 9 গুণ। 8এরটা দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার উপর, কম্পাঙ্কের উপর নির্ভর করে, কারণ কম্পাঙ্ক বাড়লে বেগ বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লেও দেখো বেগ বাড়বে, মাধ্যম চেঞ্জ হলে কিন্তু বেগ বাড়ছে কমছে, তাহলে এটা প্রাবল্যের উপর হয়ে যাবে, নির্ভর করে না। তারপরে 9এরটা দেখো, বায়ুতে লাল আলো এবং নীল আলোর প্রতিসরাঙ্কের অনুপাত কি হবে। তাহলে আমরা কোশির সমীকরণ পড়েছিলাম যে μ = a + b/λ²। হ্যাঁ, যেখানে a এবং b কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লালের ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বেশি জানি, তাহলে লালের নিশ্চয়ই প্রতিসরাঙ্ক কম, তাহলে μ আর ইজ লেস দেন μ b হয়ে যাবে, কারণ নীলের থেকে লালের যে প্রতিসরাঙ্ক সেটা কম হচ্ছে। তাহলে μr/μb, দেখো যেহেতু μrটা μb থেকে কম হচ্ছে তাহলে μr/μb এটা নিশ্চয়ই লেস দেন 1 হয়ে যাবে, কারণ μr মানটা কম, তাহলে কি হবে, 1 থেকে কম। 10টা দেখো, কোনটি কণাবাদ মেনে চলে না। আলোক তড়িৎ ক্রিয়া আমরা জানি মেনে চলে, কম্পটন ক্রিয়া মেনে চলে, কৃষ্ণ বস্তু বিকিরণ মেনে চলে, তাহলে এটা অপবর্তন কি তরঙ্গ তত্ত্ব মেনে চলে। এরপরে 11টা দেখো, এম ভর এবং ই গতি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত। এটা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা ডি ব্রগলির তত্ত্ব থেকে জানি এই λ = h/p হয়। পি এর জায়গায় আমরা mv বসাতে পারি, সেখান থেকে আমরা এটা কনভার্ট করে √2me পাই এটা। কারণ তোমরা p = mv জানো, আবার e = ½ mv²। এইখানে যদি তোমরা উভয় দিকে এমটাকে গুণ করে দাও তাহলে এটা দেখবে 2me = m² × v²। এটাকে রুট করে দাও তাহলে √2me = mv মানেই p। হ্যাঁ, তাই জন্য λ = h/√2me। দেখো এটা আছে অপশান ডি। তারপরে 12টা দেখো কি বলেছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল 10 মিনিট। হ্যাঁ, তাহলে কি কি দেওয়া আছে, ইনপুটগুলো আগে লিখে নিতে হবে। t = 10 মিনিট দিয়ে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যে প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা n 600 হলে, তাহলে প্রাথমিক যেটা সেটার ভ্যালু বসালাম 600। কত সময় পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে। আমরা সূত্র জানি যে n0/n = 2⁻t/T, যেটা টি হচ্ছে সময়, ক্যাপিটাল টি হচ্ছে অর্ধজীবনকাল। তাহলে এইখানে তোমরা বসিয়ে দাও n0 এর ভ্যালু কত, 600। n মানে কি না টি সময় পরে অবিঘটিত পরমাণুর সংখ্যা। তাহলে যদি 450টা বিঘটিত হয়ে যায় তা অবিঘটিত নিশ্চয়ই 600 - 450, 150 হয়ে যাচ্ছে। 2⁻t/ ক্যাপিটাল টি এর ভ্যালু বসে দেবো 10 মিনিট। এইখান থেকে দেখো 4 = 2⁻t/10, দুই দিকে স্কোয়ার, মানে 4টাকে আমরা 2 এর পাওয়ারে কনভার্ট করলাম, 2² = দেখো t/10 কম্পেয়ার করে দাও, তাহলে t/10 = 2। এইখান থেকে দেখো যে t = 20, তাহলে 20 মিনিট হয়ে যাবে, অপশান সি। এরপরে 13টা দেখো কি বলা আছে, যে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট হলো।
পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট। অপশানে আছে একটি পরিবর্তী ভোল্টেজ, একটি সমবর্তী ভোল্টেজ, একটি স্পন্দিত একমুখী ভোল্টেজ। এটা স্পন্দিত একমুখী ভোল্টেজ হবে, কারণ আমরা পড়েছিলাম যে পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে ইনপুট কীরকম ছিল, এটা ইনপুট এইভাবে ছিল, আর আউটপুট কীরকম ছিল, দুটো অর্ধের জন্য আমরা পজিটিভ অর্ধে পেতাম, তাই জন্য স্পন্দিত একমুখী ভোল্টেজ, অপশান ডি। তারপরে 14টা কী আছে, দূরদর্শনের সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা, এটা তোমরা জানো 30 থেকে 300 মেগাহার্টজ। আচ্ছা, এরপর আমরা চলে আসছি যে সেকশন 2 এসএকিউ, যেটা প্রথমের কোশ্চেনটা দেখো, বলা আছে একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে আমি 3টা অক্ষ অঙ্কন করি। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই দিকে ইলেকট্রনটা গতিশীল হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তাহলে এই দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্র ধরলাম বি আছে। ইলেকট্রনটির উপর চৌম্বক বলের অভিমুখ কী হবে? দেখো, আমরা চৌম্বক বলের যে রাশিমালা জানি, Fm ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা। আবার যদি আমরা এখানে ম্যাগনিটিউড বের করি, মডিউলাস অফ Fm ইজ ইকুয়াল টু কী হবে, কিউ ভিবি ইন্টু সাইন, এখানে কত হচ্ছে 90, কারণ এই গতির সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, কিউ ভিবি। আমরা কিউ জায়গায় ই বসাতে পারি যেহেতু ইলেকট্রন বলে দিয়েছে, তাহলে ই ভিবি। এর ডিরেকশানটা আমরা কী করে পাই, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কী বলেছে, বাম হাতের তর্জনী, মধ্যম এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা যদি আহিত কণার বেগের দিক প্রকাশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই আহিত কণার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের দিক নির্দেশ করে। আবার যেহেতু এখানে ইলেকট্রন নেগেটিভ আধান, তাহলে আমি যে ডিরেকশানটা পজিটিভ আধানের জন্য পাবো তার ঠিক উল্টো দিকে হবে। তাহলে আমি সূত্র বসাই, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, তাহলে তুমি তর্জনী ধরো, ওয়াই অক্ষ বরাবর তর্জনী ধরলাম। আচ্ছা, মধ্যমাকে ধরো আহিত কণার বেগের দিকে, দেখো কাজ করছে, এটা তোমরা নিজেরা করলে বুঝতে পারো কাজ করছে কোন দিকে, যে এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, তর্জনীকে ধরেছে, মধ্যমা আহিত কণার বেগের দিক প্রকাশ করছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কী হচ্ছে, জেড অক্ষ বরাবর হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তোমরা একটু নিজেরা করলে বুঝতে পারবে। হ্যাঁ, জেড অক্ষ বরাবর হচ্ছে, কিন্তু যেহেতু এইখানে আধানটা নেগেটিভ আধান, তাই জন্য এখানে উল্টো দিকে হবে, তাহলে মাইনাস জেড অক্ষ বরাবর এদিকে কাজ করবে, এদিকে Fm এর ডিরেকশান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর অথবাটা দেখো, একটি অশ্বক্ষরাকৃতি তড়িৎ চৌম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে? তাহলে অশ্বক্ষরাকৃতি চৌম্বক, তোমরা ধরো একই দিকে তারকে জড়িয়েছো, তাহলে এখানে কি হবে, যে আমরা জানি যে তড়িৎ পরিবাহী তার, বৃত্তাকার যদি তার হয় তাহলে সেটা একটা চুম্বকের মতো আচরণ করে, তাহলে দুই মেরুতে কি হবে, চৌম্বক মেরু উৎপন্ন হবে। তারপরে দুয়েরটা কি বলা আছে, দেখো একটি বৃত্তাকার তার কুণ্ডলীর অক্ষ বরাবর চোঙাকৃতি দণ্ড চুম্বক রাখা আছে, চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রভাবিষ্ট হবে না, কারণ তোমরা জানো যে আমরা পড়েছিলাম তড়িৎবাহী তার থাকলে, হ্যাঁ, এবং চুম্বকটাকে গতিশীল করা হলে এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কিন্তু যদি এই চুম্বকটা স্থির থাকে কিংবা নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল হয় বা রোটেট করে, তখন কিন্তু আবিষ্ট প্রবাহ হয় না। তারপর তিনেরটা দেখো, উত্তল লেন্সের অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করলে প্রতিবিম্বের উপর কী প্রভাব পড়বে? এটা তোমরা জানো যে প্রতিবিম্ব উৎপন্ন হবে একই, কিন্তু উজ্জ্বলতা কমে যাবে, বিবর্ধন একই থাকবে কিন্তু উজ্জ্বলতা কমে যাবে। অথবা দেখো, পদার্থ কোন অবস্থা থাকলে পটিবর্ণালী, এটা তোমরা জানো যে যদি ভাসর অবস্থা থাকে পদার্থ, তখন কি হয়, পটিবর্ণালী উৎপন্ন হয়। চারেরটা দেখো, সাধারণ ভূমি ট্রানজিস্টর বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টর বিবর্ধক বেশি পছন্দ করা হয় কেন? এটা আমরা আলফা বিটা থেকে পেয়ে যাব। আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল্টা
আইসি বাই ডেল্টা আইই। আবার বিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। দেখা গেছে যে বেস কারেন্টের মানটা খুব কম হয়, তাই জন্য বিটার যে ভ্যালুটা খুব বেশি হয় আর আলফার ভ্যালু কি হয়, কম হয় তুলনামূলক। তাই জন্য সাধারণ যে ভূমি বর্তনী তাতে বিবর্ধনাঙ্ক আলফা হয়, আর সাধারণ নিঃসারক বর্তনীতে বিবর্ধনাঙ্ক বিটা হয়। তাই যেহেতু বিটার মানটা আলফা থেকে খুব বেশি, হ্যাঁ, এখানে ওই জন্য এটাকে প্রেফার করা হয় সাধারণ নিঃসারক বর্তনী। তারপর কি লজিক গেট। কি লজিক গেট তোমরা জানো যে ডিজিটাল বর্তনীর হ্যাঁ এক বা একাধিক ইনপুট থাকবে কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে, তাকে বলা হবে লজিক গেট। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।